আজকের এই বিশেষ ডিপ ডাইভে স্বাগত সবাইকে। শুরুতেই একটা মজার দৃশ্য কল্পনা করা যাক। ধরুন কারো কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক আর সবচেয়ে দামি একটা ক্যামেরা আছে। আচ্ছা। লেন্স, সেন্সর, লাইটিং সবকিছু একেবারে নিখুঁত। কিন্তু সে এত বেশি আতঙ্কিত যে তার তোলা প্রথম ছবিটাই যদি একদম মাস্টারপিস না হয় তাহলে কি হবে। আর এই ভয়ে সে কখনো ক্যামেরার লেন্সের ঝাঁকনাই খুলল না। ব্যাপারটা শুনতে বেশ হাস্যকর লাগছে কিন্তু, তাই না? হ্যাঁ, অবাস্তবও মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মনস্তাত্ত্বিকভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনের ঠিক এই কাজটাই করে থাকি। একদম সত্যি কথা। মানে দক্ষতা বা সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র ওই যথেষ্ট ভালো না হওয়ার অমূলক ভয়ে আমরা নিজেদের গুটিয়ে রাখি। রাইট। আর এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনার মূল উৎস হল একটা চমৎকার রূপকধর্মী গল্প, অন্ধকারে জ্বলা প্রদীপ, বা ইংরেজিতে যাকে বলে দ্য পেইন্টার অ্যান্ড দি ইনফিনিট গ্লো। হ্যাঁ, খুব সুন্দর একটা গল্প এটা। তো আজকের মিশনটা হচ্ছে আত্মবিশ্বাসহীনতার মনস্তত্ত্ব, অন্যের সাথে তুলনার প্রবণতা এবং কিভাবে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা জীবনের বড় অন্ধকার দূর করতে পারে সেটা বোঝা। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। অবশ্যই, যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, ওই যে ক্যামেরার উপমাটা দিলেন না, ওটা কিন্তু এই গল্পের মূল চরিত্রের মানসিক অবস্থাকে খুব নিখুঁতভাবে ধারণ করে। মানে ওই চিত্রশিল্পের কথা বলছেন? ঠিক তাই। গল্পে আমরা এমন একজন চিত্রশিল্পীকে পাই যার ছবির হাত ছিল অসাধারণ, মানে তার দক্ষতার আসলে কোনো অভাবই ছিল না। কিন্তু তার মনের ভেতরে একটা অদৃশ্য বিচারক বসে থাকত, তাই তো? হ্যাঁ, প্রতিবার যখনই সে তুলি হাতে নিত বা ধরুন কোনো ছবি আঁকা শেষ করত, তার সবসময় মনে হতো কাজটা ঠিক মন মতো হলো না, বা আমি বোধহয় জীবনে বড় কিছু করতে পারবো না। এই যে একটা ভয়, এটা তো তাকে সামনে এগোতে দিচ্ছিল না। একদমই না। মনস্তত্ত্বের ভাষায় আমরা যাকে বলি অ্যানালাইসিস প্যারালাইসিস, মানে মাত্রাতিরিক্ত বিশ্লেষণের কারণে তৈরি হওয়া মানসিক স্থবিরতা, এই শিল্পী ঠিক সেই অবস্থার শিকার। আচ্ছা। সে তার বর্তমান কাজকে উপভোগ করার বদলে একটা কাল্পনিক আর অবাস্তব মানদণ্ডের সাথে নিজের কাজকে তুলনা করে স্থবির হয়ে পড়ছিল। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম? মানে নিখুঁত হওয়ার চেষ্টা করা বা পারফেকশনিজম কি সবসময় খারাপ? আমরা যদি মাস্টারপিস তৈরির স্বপ্ন না দেখি, তাহলে তো আমরা সাধারণ মানের কাজের সাথেই মানিয়ে নেব। বুঝতে পারছি আপনার পয়েন্টটা। এই উচ্চাকাঙ্ক্ষা তো একজন শিল্পীকে বা যে কোনো মানুষকে আরও ভালো করতে সাহায্য করার কথা। এই শিল্পীর ক্ষেত্রে সেটা তাকে পঙ্গু করে দিচ্ছিল কেন? কারণ উচ্চাকাঙ্ক্ষা এবং পারফেকশনিজমের মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর পার্থক্য আছে। তাই নাকি? সেটা কেমন? উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কাজের দিকে ধাবিত করে। একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ জানে যে আজকের কাজটা সাধারণ মানের হলেও কালকের কাজটা আরও ভালো হবে। সে প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখে। রাইট, সে প্রসেসটাকে এনজয় করে। হ্যাঁ, অন্যদিকে পারফেকশনিজম হল এক ধরনের মানসিক বর্ম, যা মানুষ নিজের নিরাপত্তাহীনতা ঢাকতে ব্যবহার করে। ও, মানে ভয় ঢাকার একটা ঢাল বলতে পারেন। একদম তাই। যখন কেউ পারফেকশনিজমের ফাঁদে পড়ে, তখন সে আসলে ফলাফলের চূড়ান্ত রূপ নিয়ে এত বেশি আচ্ছন্ন হয়ে থাকে যে ভুল করার স্বাভাবিক প্রক্রিয়াটাকে সে গ্রহণ করতে পারে না। আর তখনই মস্তিষ্ক রিয়্যাক্ট করে, তাই না? হ্যাঁ, আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা, মানে ভয়ের যে কেন্দ্রটা, সে তখন যে কোনো অসম্পূর্ণতাকে সরাসরি অস্তিত্বের সংকট হিসাবে ধরে নেয়। তার মানে শিল্পীর মস্তিষ্কে ভালো ছবি আঁকার চেয়ে নিখুঁত না হওয়ার ভয় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। ঠিক তাই। আর এটাই তার সৃজনশীলতার শ্বাসরোধ করে দিচ্ছিল। বুঝতে পেরেছি। তার মানে শুধু নিজের কাজের মান নিয়ে নয়, সমস্যাটা হলো ব্যর্থতাকে মেনে নিতে না পারার অক্ষমতা। একদম। আর এই অক্ষমতা যে শুধু ভেতর থেকে তৈরি হয় তা কিন্তু নয়। গল্পের পরের ধাপে আমরা দেখি যে বাইরের পৃথিবীও এতে ঘি ঢালে। ওই গুরুর কাছে যাওয়ার দৃশ্যটা। হ্যাঁ, হতাশ হয়ে শিল্পী যখন গুরুর কাছে যান, তিনি একটা মারাত্মক কথা বলেন। তিনি বলেন, বাকিদের সাফল্য দেখলে আমার নিজের পরিশ্রমকে খুব সামান্য মনে হয়। এটা খুব পরিচিত একটা অনুভূতি। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমরা এমন একটা যুগে বাস করি যেখানে অন্যের সাফল্য আমাদের চোখের সামনে সারাক্ষণ ভাসতে থাকে। সোশ্যাল মিডিয়ার কারণে এটা আরও বেশি হয়। হ্যাঁ, আমরা নিজেদের সবচেয়ে খারাপ দিনগুলোর সাথে অন্যের সবচেয়ে সেরা দিনগুলোর তুলনা করি। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় কগনিটিভ ডিসঅনেন্সের একটা ভিন্ন রূপ। আমরা যখন নিজেদের জীবনের দিকে তাকাই, তখন আমরা আমাদের পুরো বিহাইন্ড দ্য সিনস বা নেপথ্যের সংগ্রামটা দেখতে পাই।
মানে ওই ক্লান্তি, হতাশা, বাতিল হয়ে যাওয়া ড্রাফট সবকিছু। একদম। কিন্তু যখন আমরা অন্যের দিকে তাকাই, আমরা কেবল তাদের হাইলাইট রিল বা চূড়ান্ত সফলতার প্রদর্শনী দেখতে পাই। এটা তো আক্ষরিক অর্থেই একটা অসম তুলনা। বুঝে একান্তই আমার ব্যস্ততা। ইলিউশন অফ কম্প্যারিজন। হ্যাঁ, শিল্পী যখন গুরুর কাছে নিজের এই হতাশার কথা প্রকাশ করলেন, তার মনে হচ্ছিল তার এতদিনের পরিশ্রম অন্যদের চূড়ান্ত অর্জনের সামনে একেবারেই তুচ্ছ। আমি যদি গুরুর জায়গায় থাকতাম, প্রথম স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে হয়তো তাকে সান্ত্বনা দিতাম। বেশিরভাগ মানুষই তাই করত। বলতাম যে, আরে না, তোমার ছবিগুলো তো অসাধারণ, তুমি কেন অন্যের সাথে নিজেকে তুলনা করছো? কেবল প্রশংসা করেই তো আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা যেত। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো, গুরু তাকে কোনো মৌখিক সান্ত্বনা দিলেন না, তার কাজের কোনো প্রশংসাও করলেন না। এর পেছনের কারণটা কিন্তু খুব গভীর। আমি ভাবতে পারি যে হয়তো কেবল প্রশংসা করাটা অনেকটা ছিদ্রযুক্ত বালতিতে পানি ঢালার মতো। সাময়িকভাবে আত্মবিশ্বাস বাড়লেও ওই তুলনার ছিদ্র দিয়ে সেটা আবার বেরিয়ে যেত। আপনার এই অনুমানটি একেবারে নির্ভুল। প্রশংসা বা বাহ্যিক বৈধতা সাময়িকভাবে ডোপামিনের ক্ষরণ বাড়াতে পারে। একটু ভালো লাগার অনুভূতি দেয় আর কি। হ্যাঁ, কিন্তু এটি সমস্যার শেকড় ধরে টান দিতে পারে না। গুরুর নীরবতা তাই খুব অর্থবহ। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু ভালো বললে কাজ হবে না। একদম। শিল্পীকে যদি শুধু বলা হয় যে সে ভালো কাজ করছে, তবে সে আবার তার স্টুডিওতে ফিরে যাবে। আর পরের দিন অন্য কোনো সফল শিল্পীর কাজ দেখে আবারও একই হতাশায় নিমজ্জিত হবে। কারণ তার চিন্তার মূল কাঠামো বা ফ্রেমওয়ার্কটাই ত্রুটিপূর্ণ। রাইট, সে তার যাত্রার মাঝপথকে অন্যের যাত্রার শেষ গন্তব্যের সাথে তুলনা করছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল একটা চাক্ষুষ অভিজ্ঞতার। হ্যাঁ, এমন একটা অভিজ্ঞতা যা তার অবচেতন মনকে নাড়া দিতে পারে। আর সেজন্যই গুরু সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি বেছে নিয়েছিলেন। আর সেই ভিন্ন পথটাই হলো গল্পের সবচেয়ে শক্তিশালী রূপক। গুরু শিল্পীকে নিয়ে যান একটা সম্পূর্ণ অন্ধকার ঘরে। আর সেখানে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে দেন। এরপর গুরু বলেন, এই প্রদীপের আলো পুরো পৃথিবীকে আলোকিত করতে পারছে না ঠিকই, কিন্তু এটি যেখানে আছে তার চারপাশের অন্ধকার দূর করে অন্তত এক কদম পথ চলার মতো আলো দিচ্ছে। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই রূপকের পেছনের বিজ্ঞান। আচ্ছা, মানে স্নায়ু বিজ্ঞানের কোনো ব্যাপার আছে এখানে? অবশ্যই। অন্ধকার ঘর এবং ছোট্ট প্রদীপের রূপকটি মানুষের মস্তিষ্কের একটা বড় সত্য তুলে ধরে। অন্ধকার ঘরটি হল আমাদের অজানা ভবিষ্যৎ বা অনিশ্চয়তার প্রতীক। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? আমরা সবাই তো আসলে আমাদের জীবনের অন্ধকার দিকগুলো নিয়ে আতঙ্কিত থাকি। বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে ভাবলে মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা বা অন্ধকারকে তীব্র ভয় পেতে শিখেছে, কারণ আদিম যুগে অন্ধকারে শিকারী প্রাণী লুকিয়ে থাকত। ও, মানে অজানা ভবিষ্যৎ দেখলেই মস্তিষ্ক একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। ঠিক তাই, স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠায়, যা থেকে চরম উদ্বেগের জন্ম নেয়। আমরা চাই পুরো পথটা আমাদের চোখের সামনে আগে থেকে আলোকিত থাকুক। যেন আমরা নিশ্চিন্তে হাঁটতে পারি। আর সেই অবাস্তব প্রত্যাশাই আমাদের অন্ধ করে দেয়। হ্যাঁ, কিন্তু গুরু সেই ছোট্ট প্রদীপটি জ্বালিয়ে বোঝালেন যে পুরো ঘর বা পৃথিবী একবারে আলোকিত করার কোনো প্রয়োজন নেই। শুধু পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য যতটুকু আলো দরকার ততটুকুই যথেষ্ট। একদম। মস্তিষ্ককে শান্ত করার একমাত্র উপায় হল বিশাল লক্ষ্যের চিন্তা সাময়িকভাবে বাদ দেওয়া আর শুধু হাতের কাছের ক্ষুদ্রতম কাজটিতে মনোযোগ দেওয়া। কিন্তু এখানে আমার একটা ভিন্ন মত আছে। বলুন। যদি আমরা দূরের অন্ধকারের দিকে, মানে আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে তাকানো পুরোপুরি বন্ধ করে দিই আর কেবল হাতের কাছের আলোটুকুর ওপর নির্ভর করে হাঁটতে থাকি, তাহলে কি আমরা পথ হারিয়ে ফেলব না? বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট। ধরুন আমি হাঁটছি ঠিকই, কিন্তু ভুল পথে হাঁটছি। ভবিষ্যতে সেই বিগ পিকচার ছাড়া শুধু এক কদম করে সামনে আগানোটা কি আমাদের গন্তব্যলীন করে তোলে না? এটি একটি অত্যন্ত যৌক্তিক সন্দেহ। তবে এখানে লক্ষ্য স্থির করা এবং লক্ষ্য নিয়ে আচ্ছন্ন থাকা, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? ধরুন আপনি রাতে গাড়ি চালাচ্ছেন। আপনার গাড়ির হেডলাইট হয়তো মাত্র ২০০ ফুট সামনের রাস্তাকে আলোকিত করতে পারে। হ্যাঁ, ঠিক। আপনার গন্তব্য হয়তো ২০০ মাইল দূরে, যা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। আপনি জানেন আপনার গন্তব্য কোথায়, মানে বিগ পিকচারটা আপনার মাথায় আছে। রাইট। কিন্তু গাড়ি চালানোর সময় আপনি যদি সেই ২০০ মাইল দূরের অন্ধকার নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করতে থাকেন, তবে কি হবে? আমি তো সামনের ২০০ ফুটের আলোকিত রাস্তায় মনোযোগ হারাবো আর অ্যাক্সিডেন্ট করে বসবো। একদম তাই।
গুরুর প্রদীপের মেটাফোরটিও ঠিক এমন। লক্ষ্য বা ভিশন থাকা জরুরি, কিন্তু সেই লক্ষ্যের বিশালতা যেন বর্তমান পদক্ষেপকে স্থবির করে না দেয়, সেটাই আসল শিক্ষা। দারুণ একটা উপমা দিয়েছেন। তার মানে আপনি যখন একটা ছোট পদক্ষেপ নেন, প্রদীপটিও আপনার সাথে সাথে এক পা সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এবং নতুন এক কদম রাস্তাকে আলোকিত করে। কর্ম বা অ্যাকশন নিজেই নতুন তথ্যের জন্ম দেয়, যা অন্ধকারে পথের দিশা খুঁজে পেতে সাহায্য করে। এই বিষয়টা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। তার মানে দাঁড়ায়, শিল্পী যখন ভাবছিলেন যে তার সামান্য পরিশ্রম দিয়ে সে বিশাল কিছু অর্জন করতে পারবে না। সে আসলে ওই ২০০ মাইল দূরের অন্ধকার নিয়ে ভাবছিল। ঠিক তাই। গল্পের একেবারে শেষ পর্যায়ে একটা লাইন আছে যা এই পুরো আলোচনার উপসংহার টেনে দেয়। সামান্য চেষ্টাও কখনো বৃথা যায় না। খুব সত্যি একটা কথা। এই লাইনটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা নীতিবাক্য মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ধারাবাহিকতার শক্তি। হ্যাঁ, যেটাকে আমরা কম্পাউন্ডিং এফেক্ট বলি। আমরা প্রায়ই মনে করি জীবন বদলাতে হলে কোনো জাদুকরি বা বিশাল পদক্ষেপ নিতে হবে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট কাজের যে পুঞ্জীভূত প্রভাব আছে তা আমরা প্রায়ই অবমূল্যায়ন করি। স্নায়ুবিজ্ঞানের জায়গা থেকে দেখলে এই সামান্য চেষ্টার গুরুত্ব অনেক বিশাল। সেটা কিভাবে? আমরা যখন কোনো বিশাল লক্ষ্যের কথা চিন্তা করি, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজের বিশালতা দেখে ক্লান্ত বোধ করে, আর তখন থেকেই প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি শুরু হয়। মানে আমরা কাজটা ফেলে রাখি। রাইট। কিন্তু আমরা যখন কাজটাকে একদম ছোট একটি পদক্ষেপে নামিয়ে আনি, যেমন ধরুন আজকে শুধু একটা স্কেচ করব বা ১০ মিনিট লিখব, তখন মস্তিষ্কের প্রতিরোধ ভেঙে যায়। আর যখন আমরা সেই ছোট কাজটা শেষ করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটি হরমোন রিলিজ হয়, যা আমাদের তৃপ্তি দেয়, আর এটাই পরের দিনের ছোট কাজটা করার জন্য অনুপ্রেরণা যোগায়। ও বুঝতে পারছি, এই ডোপামিন ফিডব্যাক লুপ তৈরি করাই হলো দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি। একদম। গল্পের গুরু শিল্পীকে মূলত ফলাফল নির্ভর মানসিকতা থেকে বের করে এনে প্রক্রিয়া নির্ভর মানসিকতায় অভ্যস্ত হওয়ার দীক্ষা দিচ্ছিলেন। মানে বড় সাফল্যের চিন্তা বাদ দিয়ে কেবল প্রদীপের মতো আশেপাশের ছোট পরিধিটুকু নিয়ে কাজ করা। হ্যাঁ, কারণ যখন কেউ প্রতিদিনের ছোট কাজগুলো মনোযোগ দিয়ে করে, তখন একসময়ে সেই ছোট আলোর বিন্দুগুলো মিলেই জীবনের বিশাল ক্যানভাসকে আলোকিত করে তোলে। তথ্যের ওভারলোডের এই যুগে এটা কিন্তু দারুণ একটা মানসিক প্রশান্তির বার্তা। আসলেই তাই। তার মানে তুলনার বিষাক্ত চক্র থেকে বের হওয়ার এবং নিজের ভেতরের ভয়কে জয় করার একমাত্র উপায় হল বিশালত্বের মোহ ত্যাগ করে ক্ষুদ্রতার শক্তিকে স্বীকৃতি দেওয়া। একমত আমি। আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটি গভীর দৃষ্টিভঙ্গি পেলাম। প্রথমত, নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা কিভাবে আমাদের কাজ শুরু করার আগে থামিয়ে দেয়। আর দ্বিতীয়ত, অন্যদের চূড়ান্ত সাফল্যের সাথে নিজের অগোছালো শুরুর তুলনা করাটা কতটা অযৌক্তিক। একদম। আর সবশেষে, অন্ধকার যতই বিশাল হোক না কেন, সামনের এক কদম ফেলার জন্যে একটা ছোট্ট প্রদীপের আলোই যথেষ্ট। এই যে এতক্ষণের আলোচনা, তা কিন্তু শুধুমাত্র একজন চিত্রশিল্পীর গল্প নয়। না, এটা আমাদের সবার জীবনের গল্প। আমাদের প্রত্যেকের ভেতরেই এমন একজন ভীত শিল্পী লুকিয়ে আছে, যে কিনা যথেষ্ট ভালো হচ্ছে না ভেবে নিজের সেরা সম্ভাবনাগুলোকে ড্রয়ারে বন্দি করে রেখেছে। আমাদের সবার জীবনেই এমন কিছু অসমাপ্ত ছবি বা ফেলে রাখা শখ আছে, যা কেবল নিখুঁত হবে না ভেবে শুরু করা হয়নি। তাদের জন্য এই গল্পটি একটি বিশাল মনস্তাত্ত্বিক আশ্রয়। রাইট। আমরা হয়তো অন্যদের ঝলমলে সাফল্য দেখে দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর কোনো বড় অর্জনই প্রথম দিন থেকে বড় ছিল না। প্রতিটি মাস্টারপিস শুরু হয়েছিল একটি কাঁচা দাগ থেকে। তুলনার প্রবণতা মানুষের বিবর্তনগত একটা স্বভাব হতে পারে, কিন্তু সেই তুলনার কারণে নিজের আজকের ছোট অর্জনকে অবজ্ঞা করাটা আমাদের সবচেয়ে বড় ভুল। একদম। আমাদের দায়িত্ব পুরো পৃথিবীকে আলোকিত করা নয়, আমাদের দায়িত্ব হল শুধু নিজের প্রদীপটিকে সযত্নে জ্বালিয়ে রাখা। এ কথাগুলো সত্যি এক দারুণ প্রশান্তি জন্ম দেয়। আজকের এই ডিপ ডাইভ আমরা শেষ করব এমন একটা প্রশ্ন দিয়ে, যা প্রচলিত চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দেবে। ভেবে দেখুন তো, একটি ছোট্ট প্রদীপে কাজ যদি শুধুই সামনের এক কদম পথ দেখানো হয়, তবে আমরা যদি দূরের সেই বিশাল অন্ধকার দিগন্তের দিকে তাকিয়ে থাকার অভ্যাস পুরোপুরি বন্ধ করে দিই, আমরা যদি কেবল ঠিক সামনের আলোকিত পদক্ষেপটিতে আমাদের সমস্ত শক্তি ও মনোযোগ কেন্দ্রীভূত করি, তাহলে কি ঘটবে?
যুগ যুগ ধরে বিশাল কিছু করার যে অদৃশ্য চাপ আমরা মাথায় নিয়ে ঘুরি, সেই চাপ মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলাই কি শেষ পর্যন্ত আমাদের জীবনকে সবচেয়ে বেশি আলোকিত করার মূল চাবিকাঠি হতে পারে?